সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প বিনিময়। গল্পের শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। আমার জন্য আপনার এত কষ্ট করতে হবে না। বেবি ঠিক মতো পাবেন। বলে শার্ট কেড়ে নিয়ে নিজেই শার্ট দিয়ে চুল মুছতে লাগলো হাসি। হাসি, আমার একটা কথা রাখবা? আগে শুনি, তারপর ঠিক করবো রাখতে পারবো কিনা। মাহমুদ এবার হাসির একদম কাছে গিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে বলল, আমার বাচ্চা চাই না, কিন্তু একটা জিনিস চাই তোমার কাছে। প্লিজ না করো না। হাসি কথাটা শুনে অবাক হয়ে যায়। সবাই বাচ্চা চায়, আর এ অন্য কিছু চায়? স্ট্রেঞ্জ। তা কি চাই আপনার? আমাকে সব থেকে ভালো একটা রেজাল্ট উপহার দাও। সবাইকে ছাড়িয়ে যাও, এমন একটা রেজাল্ট চাই আমি। এই প্রথম আমি তোমার কাছ থেকে কিছু চাইছি, তুমি দিবা না? বলে মাহমুদ কয়েকটা হাসির ঠোঁটে কিস করে। মাহমুদের এমন আচরণে হাসির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাহমুদ হাসিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কি হলো? কথা কেন বলছো না? আপনারা সবাই স্বার্থপর, নিজের প্রয়োজনে আমাকে শুধু ব্যবহারই করছেন। কেন এরকম করছেন? আমি কি মানুষ না? আমার আবেগ নিয়ে আপনি কিন্তু সব থেকে বেশি খেলছেন। হুম, আমরা খারাপ, স্বার্থপর, সব কিছু। কিন্তু তুমি তো অনেক ভালো। সেটা থেকে না হয় আমার কথাটা রাখো বলেই হাসির গলায় কিস করলো মাহমুদ। ওকে রাখবো, কথা দিলাম। এবার ছাড়েন আমাকে। মনের বিরুদ্ধে গিয়ে আর আদর করতে হবে না। মাহমুদ হাসিকে ছেড়ে দিয়ে বলল, এত বোঝো কেন? আমি বাসায় যাব। মাহমুদ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় এবং বাসায় চলে আসে। অদ্ভুতভাবে আর মাহমুদ হাসির কাছে আসে না। হাসিও কিছু বলে না, পড়ার প্রতি আগের থেকে আরো বেশি মনোযোগী হয়ে ওঠে। কথা রাখতে হবে তো। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা চলে আসে। মাহমুদ নিজে গিয়ে অ্যাডমিট নিয়ে আসে এবং প্রিন্সিপাল স্যারকে কথা দিয়ে আসে হাসি অনেক উত্তম একটা রেজাল্ট এই কলেজকে উপহার দেবে। আজ হাসির পরীক্ষা, তাই মাহমুদ রেডি হচ্ছে। ও নিজে আজ হাসিকে নিয়ে যাবে। মাহমুদ, তুমি কই যাচ্ছ? হাসিকে এক্সাম দিতে নিয়ে যাব। কেন? আমি নিয়ে যাই। তাছাড়া রোকসানা বা বাবা, আমরা যে কেউ নিয়ে যেতে পারবো তো। সবাইকে দিয়ে সব কাজ হয় না সাদিয়া। ওর পাশে তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয় মাহমুদ। প্লিজ তুমি যেও না। আমি তোমার পাশে ওকে সহ্য করতে পারি না। তোমার খারাপ লাগলে করার কিছু নাই সাদিয়া। ও আমাদের জন্য এত বড় উপহার দিচ্ছে, তাহলে তার জন্য আমাদের কিছু করতে হবে। তাই এই একটা মাস ওকে সময় দিতেই হবে। নিজের খেয়াল রেখো। বলে সাদিয়ার কপালে একটা কিস করে মাহমুদ চলে যায় রুম থেকে। সাদিয়া রাগে ফেটে পড়ে। বেবির জন্য, জাস্ট বেবির জন্য ওকে সহ্য করছে। আগাছা কিভাবে উপড়ে ফেলতে হয় সেটা এই সাদিয়া ভালো করে জানে। হাসি রেডি হয়ে দাঁড়িয়েছিল। আজ প্রথম শাড়ি পরেছে। দেখতে খুব সুন্দর লাগছিল হাসিকে, কিন্তু মাহমুদের ভালো লাগলে আরো বেশি ভালো লাগতো। মাহমুদ হাসিকে দেখে বলল, আজ আমরা রিকশায় যাব কেমন? ওকে বলে মন খারাপ করে হাসি মাহমুদের সাথে বাসা থেকে বের হইল। এই প্রথম শাড়ি পরলাম। কিছু একটা তো বলতে পারতো। সাদিয়া হলে ঠিকই বলতো। হারকিপটা কোথাকার। একটা রিকশা নিয়ে দুজনে পরীক্ষার হলে চলে গেল। হাসি যখন ভেতরে ঢুকতে যাবে, এমন সময় মাহমুদ আবার এসে বলল, হাসি, তোমাকে কিন্তু অনেক চমৎকার দেখাচ্ছে। তুমি তো শাড়ি পরে আজ আমাকে সারপ্রাইজ দিছো। আমার খুব ভালো লেগেছে তোমার শাড়ি পরা দেখে। একদম পারফেক্ট মিসেস মাহমুদ দেখাচ্ছে। হাসি মনে মনে অনেক খুশি হলো। থাক থাক, আর পাম দিতে হবে না। আপনাকে আমি ভালো করেই জানি। তাছাড়া আমি নিজেও জানি আমাকে সুন্দর দেখাচ্ছে। সুন্দরের প্রশংসা করতে হয় হাসি, আর আমি সেটাই করছি। আমার সেদিনের কথা কিন্তু রেখো। শুধু কথা না, এখানে আমার সম্মানও জড়িয়ে আছে। মাহমুদের স্ত্রী বলে কথা বলে পানির বোতল হাসির হাতে দিয়ে দাঁড়িয়ে রইল মাহমুদ। আর হাসি ভেতরে চলে যায়। আল্লাহ, আমার বরের মান সম্মান যেন আমি রাখতে পারি। বলেই হাসি হলে ঢুকে পড়ে। পুরো পরীক্ষার সময় মাহমুদ হাসির জন্য ওয়েট করে থাকে। এর মধ্যে ফোনে সাদিয়ার সাথে কথাও বলে। পরীক্ষা শেষে সবাই যখন বের হতে লাগলো, তখন মাহমুদ সাদিয়ার সাথে কথা বলা অফ করে কল কেটে দিয়ে গেটের সামনে এসে দাঁড়ায়। সবাই বের হলে নাইম হাসিকে নিয়ে বের হয়। 5 মাসের প্রেগনেন্ট, তাই আস্তে সুস্তে বের হয়। মাহমুদ নাইমকে দেখে কিছুটা রেগে যায়, কিন্তু কিছু বলে না। নাইম হাসিকে রেখে চলে যায়। যতই হোক, প্রিয় বান্ধবী বলে কথা। হাসি নিষেধ করা সত্ত্বেও খুব সাবধানে দোতলা থেকে নিচে নামিয়ে আনছে। মাহমুদ হাসির কাছে গিয়ে বলল, চলো, আজ আমার একটা প্রিয় জায়গায় তোমাকে নিয়ে যাব। কোথায় যাব? বলেই হাসি মাহমুদের সাথে হাঁটতে লাগলো। মাহমুদ, আমার পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলেন না তো? আমি ভালো করে জানি তোমার এক্সাম ভালো হয়েছে, তাই জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না। আমার বিশ্বাস আছে তোমার উপর। বিশ্বাস? বিশ্বাসের নিকুচি করছি। এত বিশ্বাস থাকলে নাইমকে দেখে রেগে গেলেন কেন? সবই দেখেছি, তোমার চোখে পড়ে। কিন্তু আসল জিনিসই তোমার চোখে পড়ে না। কি পড়লো না?
তুমি অনেক কিছু বুঝতে পারো না হাসি, বা চেষ্টাও করো না বোঝার। বাদ দাও। বলে পা বাড়ালো মাহমুদ। দূরে মাহমুদের গাড়ি দাঁড়িয়ে আছে। এর মধ্যেও গাড়ির ড্রাইভার দিয়ে আনিয়ে নিয়েছে মাহমুদ। গাড়িতে উঠে মাহমুদ ড্রাইভ করতে লাগলো। একটা বাসার সামনে এসে গাড়ি থামালো মাহমুদ। আমরা কোথায় আসলাম মাহমুদ? মাহমুদ কোনো কথা না বলে কলিং বেল বাজালো। একটু পরে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। আরে ভাইয়া আপনি? মা, দেখো কে আসছে। বলে মেয়েটা চিৎকার করে ভেতরে গেল। মাহমুদ হাসিকে নিয়ে ভেতরে যায়। হাসিকে সোফায় বসে রেখে অন্য রুমে চলে যায় মাহমুদ। কোন জায়গায় আসলাম কিছু বলেও না। অনেক অস্বস্তি লাগছে হাসির। মাহমুদ রুমের ভেতরে গিয়ে দেখে ওর ফুপু অন্য দিক হয়ে কাঁদছে। মাহমুদ ওর ফুপুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপু? এতদিন পর আমাকে মনে হলো। 4 বছর ধরে এখানে আসিস না। তুই নাকি বিয়ে করেছিস, তাও 3 বছর আগে। একবার বউকে নিয়ে আসতে পারতিস না? শুধু বউয়ের ছবি ফোনে পাঠিয়ে দিয়েছিস, সব শেষ। তুই তো আর ছোট না যে মায়ের ভয়ে এখানে আর আসতে পারবি না। আমি নিজেই লজ্জিত প্রভু। বাসায় অনেক সমস্যা ছিল, তাছাড়া এতদিন খুঁজে পাইনি কাউকে এখানে নিয়ে আসার জন্য। কিন্তু আজ পাইছি, তাই আর দেরি না করে তাকে নিয়ে চলে আসলাম। তোর মা ওর ভাই বোনদের সাথে ভালো যোগাযোগ রাখছে, কিন্তু আমার আর আজাদের বেলায় সব দোষ। সাদিয়াকে নিয়ে আসছিস, ওর এখানে আসার যোগ্যতা নাই প্রভু। চলো, স্পেশাল কেউ আসছে। মাহমুদ ওর ফুপিকে নিয়ে ডাইনিং রুমে আসলো। মাহমুদের ফুপু আসমা দেখলো অল্প বয়সী একটা মেয়ে সোফায় বসে আছে। অনেক মায়াবী একটা চেহারা। এটা তো সাদিয়া না। কেও মাহমুদ? আমার স্ত্রী হাসি। হাসি? এটা আমার একমাত্র ফুপি। হাসি এসে সালাম দিতেই আসমা বলে উঠল, তোমার পেটে বাচ্চা? হাসি লজ্জা পেয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে রইল। ফুপি? দিলে তো আমার বউকে লজ্জা পাইয়ে। কিসের লজ্জা? যা সত্যি তাই বলতেছিল। আর বলতে হবে না, ওকে খেতে দাও তো। পরীক্ষার হল থেকে ওকে ধরে বেঁধে আনছি। তোমার হাতের রান্না হতে হবে কিন্তু। জানো হাসি, ফুপি দারুণ রান্না করে। তুমি একবার খেলে পরের বার খাওয়ার জন্য এখানে বারবার আসবে। হয়েছে তোকে, আর প্রশংসা করতে হবে না। হাসিকে নিয়ে খেতে আয় বলে আসমা চলে গেল। হাসিকে নিয়ে ফ্রেশ হতে যায় মাহমুদ। দুজনে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে। ভাইয়া ভাবি কোথায় রে মিঠু? আসমার মেয়ের নাম মিঠু। ভাবির বাবার বাসায় গেছে ওরা, বলে খাবার বেড়ে দিল মিঠু। হাসি কেবল প্লেটে হাত দিবে এমন সময় মাহমুদ নিষেধ করলো খাবার খেতে। কি রে, ওকে খাবার খেতে নিষেধ করছিস কেন? এমনি, বলেই মাহমুদ প্লেটটা নিয়ে ভাত মাখিয়ে হাসির মুখে খাবার তুলে ধরলো। হাসি ভাবতে পারেনি মাহমুদ এমন একটা কাণ্ড করবে, তাও ফুপুর সামনে। কি হলো, খাও। হাসি মাহমুদের মুখের দিকে তাকাতে মাহমুদ আবার ইশারা করলো। শেষে হাসি খেতে লাগলো। হাসি, তুমি হয়তো জানো না, তোমার শাশুড়ি আমার আর আজাদের মধ্যে কোনো সম্পর্ক রাখতে দেয়নি। আগে মাহমুদ আসতো, তারও আশা বন্ধ করে দেয়। তুমি বলো, এটা নাজমার করা ঠিক হয়েছে? হাসি ভালো করে জানে ওর শাশুড়ি একটা খাটাস মার্কা মহিলা, তার দ্বারা সব সম্ভব। আমার আর মান ইজ্জত রাখলা না পুপি, বলেই হাসির মুখে ভাত ভরে দিল। হাসি তো মজা করে খাচ্ছে। ইস, সময়টা যদি এখানে থমকে যেত তাহলে কত না ভালো হতো। খাওয়া দাওয়া শেষ করে একটি রুমে গিয়ে হাসিকে রেস্ট করতে বলে মাহমুদ ওর ফুপির কাছে আবার গেল। পেট ভরে খাওয়া হয়েছে বলে হাসি শুতেই ঘুমিয়ে পড়ে। মাহমুদ, তুই তো সাদিয়াকে বিয়ে করেছিস, তাহলে হাসি কেন? অনেক কথা ফুপি, বলে আসমাকে সব খুলে বলল মাহমুদ। তুই খুব অন্যায় করছিস মাহমুদ। তোর মা না হয় অন্যরকম, তার আবার ভাতিজিরে বিয়ে করেছিস, সেও ফুপু ছাড়া অন্যরকম হবে। তাই বলে মেয়েটার জীবন এভাবে নষ্ট করবে? তুই কোন দিক দিয়ে যাবি এখন? মাহমুদ শুধু চুপ করে কথাগুলো শোনে। অনেক কথা বলে আসমার সাথে, তারপর হাসির কাছে চলে যায়। হঠাৎ কারো স্পর্শে হাসি জেগে ওঠে। মাহমুদ খালি গায়ে হাসিকে জড়িয়ে ধরে কিস করছে। কি করছেন? ছাড়ুন আমাকে। চুপ, একটা কথাও বলবা না, বলেই হাসিকে একদম বুকের ভিতর জড়িয়ে নেয় মাহমুদ। মাহমুদ, তুমি আমার কাছে এলে কি যেন কি হয়ে যায়, ভালোবাসার আবেগে মগ্ন হয়ে যায় বলে হাসিও দুহাতে শক্ত করে মাহমুদকে জড়িয়ে ধরে। মাহমুদ, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মাহমুদের কাছে এর কোনো জবাব নেই। ও ওর মতো কাজ করে যাচ্ছে। হাসি কোনো উত্তর না পেয়ে বলল, ছাড়ুন, আপনি আর কখনো আমাকে স্পর্শ করবেন না, বলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো হাসি। কেউ শুনে ফেলবে তো, একটু ধীরে কথা বলতে পারছো না? ভালোবেসেছি, চুরি তো আর করিনি। তোমাকে কি আমি জোরাজুরি করছি নাকি? না, ছাড়ুন আপনি। আমি ভালো করে জানি এগুলো কেন করছেন। আপনি যা চেয়েছেন তাই দিব। তবুও প্লিজ মিথ্যা ভালোবাসার অভিনয় করেন না, তাহলে বেলা শেষে সবকিছু শেষ হয়ে যাবে। আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু যেদিন তুমি বলেছ তুমি আমার সন্তানের মা হতে চলেছ, সেদিন থেকে কেন জানি না
আমার ভিতর পরিবর্তন চলে আসছে। আজ যা কিছু হচ্ছে এতে কোনো অভিনয় ছিল না। এখানে তোমার প্রতি শুধু ভালোবাসাই রয়েছে, আর অন্য কিছু না। না, আমি বিশ্বাস করি না আপনাকে। স্বার্থপর একটা বলতেই মাহমুদ হাসির ঠোঁটটা চেপে ধরল। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমি স্বার্থপর? আচ্ছা ঠিক আছে, আমি স্বার্থপর। নিশ্চয়ই তুমি জানো আমার নিজের স্বার্থে আঘাত লাগলে কতটা হিংস্র হয়ে উঠি আমি। সেদিন আমার রূপ দেখেছো তো আমি কি করতে পারি? চুপ করে আছি এই নয় যে আমি সবকিছু সহ্য করব। হাসি কিছুটা ভয় পেয়ে বলল, কি করবেন? তেমন কিছু না, আপাতত মন ভরে আদর করব। বেশি যদি ডিস্টার্ব করছো তাহলে আজ তোমায় আস্ত রাখবো না, বুঝেছো? বলেই হাসির মাঝে ডুবে যায় মাহমুদ। ফুপির বাসা থেকে আসার আগে মাহমুদ আসমাকে বলল, ফুপি, আমি না আসলেও দেখবা আমার বউটা ঠিকই আসবে তোমার কাছে। বিকেলের দিকে হাসিকে বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে মাহমুদ অফিসে চলে যায়। কারণ এই সময় সাদিয়া একসাথে এদের দুজনকে দেখলে খুব কষ্ট পাবে। যত সমস্যা এখন সব মাহমুদের। বেচারা একদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না। হাসির রুমে এসে বসতেই রোকসানা শরবত এনে হাসির পাশে দাঁড়িয়ে বলল, এত দেরি হলো কেন তোর আসতে? সবার সাথে আড্ডা দিছি, তাই আসতে দেরি হয়েছে আপা। ভাইয়া কই, আসলো না যে? জানি না সে কোথায় আছে। বলেই দরজার দিকে তাকাতেই সাদিয়াকে দেখতে পেল। সাদিয়া হাসির কথা শুনে অনেক খুশি হয়ে চলে যায়। যাই হোক, মাহমুদের সাথে ছিল না হাসি। পুরো পরীক্ষার সময়টা মাহমুদ হাসিকে এভাবেই সময় দেয়। পরীক্ষা শেষে আর মাহমুদকে তেমন দেখতেও পায় না হাসি। মনে হয় পুরো চেঞ্জ হয়ে গেছে মাহমুদ। হাসি জানতো এটাই হবে। বাচ্চা হওয়ার পর হয়তো আর এখানেও থাকতে পারবে না। সব মেনে নিছে। তবুও প্রিয় মানুষটা সুখে থাক। একদিন সকালে হাসির মাহমুদকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল। সোজা মাহমুদের রুমে গিয়ে দেখে সাদিয়া নেই, হয়তো নিচে গেছে। হাসি রুমের দরজাটা বন্ধ করে দেয়। মাহমুদের পেছনে এসে দাঁড়ায়। মাহমুদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মাহমুদ ভাবছিল সাদিয়া আসছে, কিন্তু হাসি যখন পেছন থেকে মাহমুদকে জড়িয়ে ধরল তখন বুঝতে পারলো এটা সাদিয়া নয়, এটা হাসি। হাসি, তুমি এখানে কেন? দরজা বন্ধ করে দিছো কেন? হাসি অনেকটা ভয় পেয়ে মাহমুদকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে এসে বলল, আপনাকে দেখতে খুব মন চাচ্ছিল, আমাকে একটা কল বা মেসেজ করতে, কিন্তু এখানে এভাবে আসা তোমার ঠিক হয়নি একদম। আমি দুঃখিত। বলেই হাসি চলে যেতেই মাহমুদ হাসির সামনে এসে দাঁড়ালো। আপনি খুবই স্বার্থপর, সবার থেকে বেশি স্বার্থপর। আমার ভুল হয়ে গেছে আপনার রুমে আসা। আর কোনোদিনও আসবো না, আর কখনো আপনাকে বিরক্ত করব না। হাসির চোখ ছলছল করছিল। মাহমুদ হাসির দিকে ভালো করে তাকিয়ে দেখে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখটাও অনেক শুকনো। কতটা কষ্টে কেউ থাকলে মানুষের এতটা চেহারার পরিবর্তন আসে। মাহমুদেরও খুব খারাপ লাগলো। মাহমুদ হাসিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি হাসি, কিছু মনে করো না। একদম ন্যাকামো করবেন না। আপনাদের আমার বেশ চেনা হয়ে গেছে। শুধু আপনি কেন, নিজের বোনকেও চেনা হয়ে গেছে। পৃথিবীতে মা ছাড়া আর আমার কেউ আপনজন নেই। সবাই আমাকে ব্যবহার করেছে। মাহমুদ, আমার মরে যেতে ইচ্ছে করে। মৃত্যু আমার জন্য শ্রেষ্ঠ উপহার হবে। আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আমার কিছু ভালো লাগে না। আমার সবকিছু শেষ করে ফেলেছে ওপরওয়ালা। কেন আমার মরণ হয় না? আমি আর পারছি না। আমার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুবই কষ্টকর মাহমুদ। আমি আর পারছি না। সবকিছু আমার সহ্যের বাহিরে হয়ে গেছে। আর কত আমার পরীক্ষা নেবে ওপরওয়ালা? বলেই কান্নায় ভেঙে পড়ে হাসি। মাহমুদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহমুদ কি বলবে আর কি করবে, কোনোটাই ওর মাথায় আসছে না। একদিকে ওর প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী সাদিয়া, অন্যদিকে ওর নিজের অস্তিত্ব হাসি। সাদিয়াকেও কখনো কষ্ট দিতে পারবে না, কখনো না। এমন সময় দরজায় নক পড়ে। মাহমুদ, তুমি দরজা বন্ধ করেছো কেন? বলে ডাকতে লাগলো সাদিয়া। সাদিয়ার ডাকে মাহমুদ চমকে ওঠে, আর হাসি ওকে জড়িয়ে ধরে কান্না করে চলেছে। মাহমুদ হাসির দিকে একবার তাকায়, দরজার দিকে একবার তাকায়। হাসি, চুপ করো প্লিজ। সাদিয়া আসছে তো, ও তোমায় এখানে এভাবে দেখলে আর আস্ত রাখবে না। হাসি মাহমুদকে ছেড়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে পড়ল। মাহমুদ নিজের চোখটা ভালো করে হাত দিয়ে মুছে দরজা খুলে দিল। কি হলো মাহমুদ, এত দেরি করলা কেন দরজা খুলতে? মাহমুদ সাদিয়াকে জড়িয়ে ধরে বলল, চেঞ্জ করছিলাম, তাই দেরি হলো শোনো। মাহমুদ হাসিকে হাত দিয়ে ইশারা করলো চলে যেতে। হাসির ইচ্ছা করছে দাঁড়িয়ে থাকতে, কিন্তু মাহমুদের চোখ রাঙানি দেখে যেতে বাধ্য হলো। হাসি রুমে এসে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করে হাসি ওর মাকে কল দেয়। হাসির মা রত্না কল রিসিভ করতেই হাসি কান্নায় ভেঙে পড়ল। কি হয়েছে হাসি, কাঁদছিস কেন? মা, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমার ভালো লাগছে না এখানে।
দম বন্ধ হয়ে আসছে। হাসি কান্না করেই যাচ্ছে। এখানের একদিন থাকলে আমি মরে যাব মা। আমি আজই তোর কাছে যাচ্ছি মা, তবুও কাঁদিস না। তোর বাবাকে সাথে নিয়ে যাচ্ছি। তোমার স্বামীকে একদম আনবে না বলে দিচ্ছি। রূপাকে নিয়ে আসবা। আচ্ছা, যা বলছিস তাই হবে। তবুও মরার কথা বলিস না মা, বলেই কেটে দেয় রত্না। হাসি বসে কেঁদেই চলেছে। বাসায় চলে গেলে আর এখানে আসবে না হাসি। শুধু একবার বাসা থেকে যেতে পারলেই হয়। মাহমুদ নাস্তার টেবিলে হাসিকে আর দেখল না। নিশ্চয়ই মেয়েটা রেগে আছে। সামনে সাদিয়া কিছু বলতেও পারছে না। মাহমুদের গলা দিয়ে খাবার আর নামছে না। কোনো রকম নাস্তা করে অফিসে বের হয়ে যায়। ঠিক দুপুরের পর রত্না রূপাকে নিয়ে হাসির শ্বশুর বাসায় চলে আসে। মা, তুমি হঠাৎ না বলে এলে যে? এমনি, তোদের দেখতে মন চাইছিল, তাই চলে আসলাম। রূপা গিয়ে রোকসানাকে জড়িয়ে ধরে বলল, আপা, হাসি আপা গো। রোকসানা আর কিছু না বলে হাসির রুমে ওদের নিয়ে গেল। হাসি ওর মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। হাসি, তোর সমস্যা কি বলতো? মার সামনে এভাবে কাঁদছিস কেন? এত সিন ক্রিয়েট করার মতো কোনো মানেই হয় না। হাসি এবার চুপ হয়ে বসে পড়ল খাটে। কারণ ওর বড় বোনের আসল রূপ এই কয়েকদিনে বেশ বুঝে গেছে। সবাই নিজের স্বার্থ বোঝে। ও কেন কাঁদছে তুই কি কিছু জানিস না? মা, ও কেন কাঁদছে সেটাই বুঝতে পারছি না। এখানে তো ওর কোনো সমস্যা হওয়ার কথা না। তুই নিজের পরিবারের কতটা সমস্যা বুঝতে পারিস সেটা আরো অনেক আগে জেনে গেছি আমরা। তাই তোর এত কিছু না ভাবলেও চলবে। আগে যখন ভাবিসনি, এখন ভাবার দরকারও নাই। তোর শাশুড়ির কাছে আমাকে নিয়ে চল। মা, তুমি কে বলবে আমার শাশুড়িকে? দেখ, আর সংসারে আগুন জ্বালিও না। এমনিতে তোমার মেয়ে এখানে আসার পর থেকে একটার পর একটা সমস্যা ঘটিয়ে যাচ্ছে। সব আমার উপর এসে পড়ে। একটু বোঝার চেষ্টা করো। হাসির রুমে কথার শব্দ শুনে নাজমা চলে আসে এর মধ্যে। রত্নাকে দেখে তেমন খুশি হলো না নাজমা। তবুও মুখের খাতিরে কয়েকটা কথা বলল নাজমা। বেয়ান, আমি একটু কয়েকদিনের জন্য হাসিকে নিয়ে যেতে চাই। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজই নিয়ে যেতাম। কেন ওকে যেতে হবে? এখানে ওর কিসের অভাব রাখছি আমরা যে এমন বাসা ছেড়ে পাড়া গায়ে যেতে হবে ওকে? রত্না আর কিছু বলতে পারে না। হাসি ওর শ্বশুর আজাদকে কল দিয়ে বাসায় আসতে বলে। তিনি একমাত্র ভরসা। আধা ঘন্টা পর আজাদ আসলো বাসায়। আজাদ সব শুনে যাওয়ার অনুমতি দিল। কিছুদিন ঘুরে আসুক হাসি। আবহাওয়াটা চেঞ্জ করা দরকার ওর। বাসায় এক প্রকার ঝগড়া হয়ে যায়, কিন্তু হাসি অটল। আজ এ বাসা থেকে ও যাবে। হাসি রেডি হয়ে ওর মায়ের সাথে বের হতেই সাদিয়া এসে হাসির হাত ধরে বলল, বাচ্চা যদি কিছু হয় তাহলে তোমার অবস্থা খারাপ করে ছাড়বো, কথাটা মাথায় রেখো। মায়ের থেকে দেখছি মাসির দরদ বেশি। নিজের চরকায় তেল দাও বলে আজাদ সাদিয়াকে ধমক দেয়। বাবা মাহমুদকে একবার জিজ্ঞাসা করলে হয় না? যে বউয়ের আঁচলের নিচে বসে থাকে সব সময়, যার ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই, তাকে আবার কি বলবে? বেয়ান, আপনি হাসিকে নিয়ে যান, যতদিন ইচ্ছে থাকুক। সাদিয়া প্রচন্ড রেগে গিয়ে নাজমার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। হাসি ওর মায়ের সাথে নিজের বাসায় চলে আসে। হাসিদের বাসা একদম গ্রামেও বলা যায় না। যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। অনেকদিন পর হাসি ওর বাবার বাসায় গেল। সে আগের চেনা নিজের মাতৃভূমি। মাহমুদ সন্ধ্যার পর বাসায় ফিরে ওর মায়ের কাছে সব শুনে খুব কষ্ট পেল। মাহমুদের ওপর হাসি রাগ করে যে চলে গেছে সেটা মাহমুদ ভালোভাবে বুঝতে পেরেছে। আজকের ঘটনা শুধু মাহমুদ আর হাসি ছাড়া কেউ জানে না। মাহমুদ নিজের রুমে আসতেই সাদিয়া মাহমুদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে ওই মেয়েটা। ওর সাহস কি করে হয় এই বাসা থেকে চলে যাওয়া? আমি এর শোধ তুলেই ছাড়বো, আজ না হয় কাল। মাহমুদের কিছুই ভালো লাগছে না। সাদিয়ার কোনো কথাই ওর কানে যাচ্ছে না। মাহমুদ চুপ করে ওয়াশরুমে চলে যায়। বেসিনের আয়নার সামনে দাঁড়ায়। হাসিকে আজ যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট মাহমুদ পেয়েছে। মাহমুদের চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। সাইদুর রহমান সোজা হাসির কাছে এসে বলল, তুই কি কোনোদিনও শান্তি দিবি না আমায়? কেন ওভাবে ওই বাসা থেকে চলে আসছিস? জনাব সাইদুর রহমান, আপনার মনে আছে যেদিন আপনি আমাদের বাসায় গিয়েছিলেন, সেদিন আমার শাশুড়ি আমার সাথে আপনাকে দেখা করতে দেয়নি? বাবার নাম ধরে ডাকা, বেয়াদব মেয়ে কোথাকার! বলে হাসিকে ঠাস করে একটা চড় মারে সাইদুল। তুই বাসায় ছিলি না, তাই দেখা হয়নি, এর জন্য এত কথা কেন? হাসি গালে হাত দিয়ে একটু হেসে বলল, তোমার বড় মেয়েও তো সত্য কথাটা তোমায় বলেনি। কেমন বড় বোন? বড় বোন নাকি মায়ের মতো হয়? কিন্তু তোমার গুণধর মেয়ে নিজের সংসার বাঁচাতে আমাকে কোরবানি দিতেও দুবার ভাববে না। হাসি ওর হাতটা দেখিয়ে বলল,
এটা কিসের দাগ বলতে পারো? তোমার তো চেনার কথা, কারণ তুমি নিজের স্ত্রীকে ধরে ধরে অকারণে মারতে, তাই তোমার মেয়েও এই একই রকম নির্যাতনের শিকার হয়েছে। তোমার যদি আমাকে নিয়ে সমস্যা হয়, তাহলে আমি বাসা থেকে চলে যাচ্ছি। আমার কাউকে প্রয়োজন নাই। সাইদুল আর কোনো কথা বলতে পারল না। ও বুঝে গেছে কেন সেদিন ওর সাথে হাসিকে দেখা করতে দেয়নি। বুকের ভেতরটা ভারী হয়ে আসলো। সত্যই এক মেয়ের সুখের জন্য অন্য মেয়েকে সে নিজেই বলে দিয়েছে, যে মেয়ে কিনা তার মান সম্মান শেষ করে দিয়েছে অনেক আগে, আর সে কিনা তার জন্য সব করেছে। সাইদুল রহমান রুম থেকে বের হয়ে গেল। মাহমুদ ছাদে দাঁড়িয়ে হাসিকে একের পর এক কল দিয়ে যাচ্ছে। যতবার কল দিচ্ছে ততবার নাম্বার বিজি দেখাচ্ছে। মাহমুদ খেপে যায়। একদিনও হয়নি বাসায় গেছে, তার মধ্যে আবার তার প্রেমালীলা শুরু হয়ে গেছে। এর চরিত্র দেখছি কখনো শুধরাবে না। না, ওকে ওইখানে এক মুহূর্ত রাখা যাবে না। দেখছি বলেই নিচে নামলো মাহমুদ। মাহমুদকে রেডি হতে দেখে সাদিয়া বলল, কই যাচ্ছ এই রাতে? হাসিকে আনতে। ওই যে পাজি মেয়ে, তোমার কথায় কেউ আসবে? চেষ্টা করে দেখতে তো কোনো নিষেধ নাই। ওকে নিয়েই ফিরবো, কারণ ওখানে আমাদের বেবি নিরাপদ না। বেবির কথা বলার জন্য সাদিয়া আর বাধা দেয় না, বরং হাসিকে যেভাবে হোক সাথে করে নিয়ে আসে মাহমুদ। মাহমুদ ভালো করে জানে কোথায় কোন কথা বলতে হয়। মাহমুদ রাত 8টার দিকে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাস্তায় অনেক টুকিটাকি জিনিসও কিনে। শ্বশুরবাড়ি বলে কথা। হাসি উঠানের শেষ মাথায় দাঁড়িয়ে নাইমের সাথে কথা বলছিল। রত্না সে রাতের খাবারের জন্য ডেকেও গেছে, কিন্তু হাসি না গিয়ে নাইমের সাথে কথা বলছে। এক পর্যায়ে কথা বলতে বলতে বাসা ছেড়ে অনেক দূরে হেঁটে চলে যায়। মাহমুদ হাসির বাসার কাছে এসে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলে। মাহমুদ হাসিদের বাসার ভিতরে চলে আসে। রত্না তো মাহমুদকে দেখে অবাক হয়ে যায়, তবুও নিজেকে সামলে নিয়ে মাহমুদকে আপ্যায়নে ব্যস্ত হয়ে যায়। বিয়ের পর প্রথম এ বাসায় আসলো মাহমুদ। দূরের রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহমুদ ওর কাছে ডাকতে রূপা বলে উঠল, ভাইয়া, আপনি কথা বলতে পারেন? কেন? তুমি তাহলে এতদিন জানতে আমি কথা বলতে পারি না, তাই না? না মানে, বিয়ের দিন একটা কথা বলেনি তো, তাই। এখানে তোমার জন্য কিছু আছে বলে কয়েকটা প্যাকেট রূপার হাতে দিল মাহমুদ। এগুলো আমার জন্য ভাইয়া? হুম, তোমার জন্য। বাকিগুলো মাকে দাও। তোমার আপা কই? দাঁড়ান, ডেকে আনছি বলে রূপা চলে গেল। মাহমুদ সাদিয়াকে মেসেজ করে ফোনটা পকেটে রাখতেই রূপা এসে বলল, আপাকে পাচ্ছি না। এ রাতে আপা কই গেল বলে ওর মাকে ডাকতে মাহমুদ নিষেধ করলো কাউকে ডাকতে। রূপা, কাউকে কিছু বলো না, চলো তুমি আর আমি গিয়ে খুঁজি, বলে রূপা আর মাহমুদ বের হয়ে যায়। মাহমুদ রাস্তার ভিতর কয়েকবার উষ্টাও খেলো। অনেকটা দূরে এসে দেখলো হাসি দাঁড়িয়ে কথা বলছে অন্ধকারের ভিতর। মাহমুদের মেজাজ বিগড়ে গেল। মনে হচ্ছে ঠাকিয়ে কয়েকটা চড় মারে হাসিকে, কিন্তু রূপা থাকার জন্য বেঁচে গেল। তাছাড়া এতক্ষণ কি করতো মাহমুদ নিজেও জানে না। আপা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবা না? তুই যা, আমি আসছি। রূপা মাহমুদকে রেখে লাইট নিয়ে বাসায় চলে যায়। মাহমুদ এসে ফোনটা কেড়ে নিয়ে ঠাস করে একটা চড় মারলো হাসিকে। এত রাতে এখানে কেন আসছো? হাসি মাহমুদের কণ্ঠ শুনে চমকে ওঠে। হাসি গালে হাত দিয়ে বলল, আপনি? কেন? আমি আসতে তোমার প্রেমে বাধা পড়ে গেল নাকি? 3 ঘন্টা ধরে ভালোই কথা বলছো, আর কত নিচে নামবা? আর এই শরীরে অন্ধকারে কেন আসছো? বাসা থেকে কথা বলা যেত না? দেখেন, মিথ্যা অভিযোগ দিবেন না আমায়। অনলি 30 মিনিট কথা বলছি, আর আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, কারোর সাথে প্রেম করছি না। তার মানে তুমি আমার নাম্বার ব্লক লিস্টে রাখছো? হুম, রাখতেই পারি। আপনি আমার কে, তাই আপনাকে ব্লক লিস্টে রাখা যাবে না? মাহমুদ কোনো কথা না বলে হাসির হাত ধরে টেনে বাসার পথে হাঁটা দিল। রূপা এসে রত্নাকে সব বলেছে। এর মধ্যে রত্না তো হাসির উপর রেগে ফায়ার হয়ে আছে। দেখতে দেখতে কত দূর চলে গেছে, তাই এই অবস্থায়। মাহমুদ বাসায় এসে হাসির হাত ছেড়ে দিয়ে সাইদুলকে বলল, আপনারা যদি ঠিকমতো একে শাসন করতেন, তাহলে এতটা স্পর্ধা ওর কখনো হতো না। মানুষকে সম্মান অব্দি দিতে জানে না। কালই ওকে বাসায় নিয়ে যাব। আপনাদের কাছে রেখেও তো দেখলাম। হাসি কিছু না বলে খেতে বসলো। মাহমুদের কথা যেন ওর কানেই গেল না। হাসির এমন আচরণে মাহমুদ নিজেই অবাক হয়ে গেল। আর কিছু না বলে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাতে গেল। হাসি কিছুতেই মাহমুদের রুমে আর যাবে না। কিন্তু রত্না কঠিন একটা কথা বলে ফেলল, আজ যদি ঘরে না যাস, তাহলে জামাইয়ের সামনে কিন্তু আজ তোকে ফাটাইতে লাগবো। জামাই তো হুকুম দিছে। শেষে হাসি বাধ্য হয়ে রুমে ঢুকে দেখে মাহমুদ বসে মোবাইলে গেম খেলছে। হাসি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষে বাধ্য মেয়ের মতো খাটে শুতে গেল।
মাহমুদ শুধু মুচকি একটা হাসি দিল, কিন্তু কিছু বলল না। হাসি শুয়ে পড়তেই মাহমুদ ফোনটা রেখে দিয়ে হাসির পাশে শুয়ে পড়ল। কিন্তু সমস্যা হলো কম্বল নিয়ে। এদিক থেকে একবার টানে, ওদিক থেকে একবার টানে। শেষে মাহমুদ কম্বলটা ছেড়ে দিয়ে চুপ করে রইল। অনেকক্ষণ পর হাসি মাহমুদের দিকে ফাঁস ফিরে দেখলো ও ঘুমিয়ে গেছে। তাই কম্বলটা ওর গায়ে দিতেই মাহমুদ খপ করে ওর হাত ধরে ফেলে। হাসি থতমত খেয়ে যায়, ধরা পড়ে। আমার নাম্বার কেন ব্লক লিস্টে রেখেছো? আর নাইমের সাথে তোমার এত কিসের কথা? ও, এর মধ্যে আপনি আমার ফোনটাও চেক করেছেন? যেটা বলছি সেটার জবাব দাও। হুম, আপনি যাতে আমাকে কল দিতে না পারেন, তাই ব্লক লিস্টে আপনার নাম্বার রাখছি। খুব ভালো বলে মাহমুদ পাশ ফিরে শুয়ে পড়ল। হাসি ভাবলো মাহমুদ ওর সাথে ঝগড়া করবে, কিন্তু না, করার কোনো নামই নাই। বরং পাশ ফিরে শুয়ে পড়ল। এই যে শুনছেন, আমাকে একটু উঠাবেন, আমি উঠতে পারছি না, বলে হাসি মাহমুদের গা ঝাঁকালো। মাহমুদ জেগেছিল। মাহমুদ চট করে উঠে বসে পড়ে। দেখে হাসি শুয়েই আছে। সমস্যা কি তোমার? ঘুমাইতে দিবা না নাকি? কেন আসতে গেলেন মিস্টার মাহমুদ? এখানে শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন? এখন তো অত্যাচার সহ্য করতেই হবে আপনাকে। এতদিনের হিসেব এক রাতে পুষিয়ে নেব। মাহমুদ বড় বড় চোখ করে বলল, কি পুষিয়ে নিবা একটু শুনি। কিছু না, এমনি বলছি। অমন করে বড় বড় চোখ পাকিয়ে আছেন কেন? হাসি, আমি কেন এসেছি তুমি তা ভালো করে জানো। তাই কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। আমার রাতে বয়ফ্রেন্ডের সাথে কথা না বললে চলে না, বলে এই রাতে নাইমকে কল দিল। কিন্তু নাইমের নাম্বার বিজি। শালা কুত্তা, সময় আর পাইলে না প্রেমিকার লগে কথা কইতে, বলে মেসেজ করলো হাসি। সাথে সাথে নাইম ব্যাগ দিয়ে বলল, কি রে, এত রাতে বিরক্ত করস কেন? জান, তোর সাথে কথা বলতে মন চাইছিল, তাই কল দিলাম। পারবো না কথা বলতে, এখন বহুত প্যারাই আছি, রাখতো, বলেই কল কেটে দেয় নাইম। মাহমুদ এবার হেসে উঠল। কি ব্যাপার ম্যাডাম, দাম দিল না তো? আমার আরো আছে, বলে আরেকটা ফ্রেন্ডকে ফোন দিতেই সে রিসিভ করলো। হাসি একটা নোংরা কথা বলতেই মাহমুদ ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আপনি আমার ফোন ভেঙে ফেলেন কেন? অসভ্যতামি করার একটা সীমা আছে। ঘুমিয়ে পড়ো, বলে একটা ধমক দিল মাহমুদ। হুম, আপনি অসভ্য, বলেই মাহমুদের সব চুল এলোমেলো করে দিল হাসি। তারপর চুপ করে শুয়ে পড়ে হাসি। মাহমুদ আর কিছু না বলে হাসিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দুইটা নারী, দুজনে মাহমুদকে ভালোবাসে। তবে দুজনের ভালোবাসা আলাদা আলাদা। হাসি, বাসা ছেড়ে আমাকে না বলে কেন চলে আসছো? ইচ্ছা হয়েছে আসছি। আপনি কে, তাই জন্য আপনাকে বলে আসতে হবে? আমি কি সেটা তোমাকে অন্তত বোঝাইতে হবে না হাসি? বুঝতেও চায় না, আর কোনোদিনও যাব না। আপনি কেন আসছেন? বউয়ের একটু আদর পেতে আসছি। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? বেশ পারবো। আপনাকে আমার একদম দরকার নাই। ওকে, যখন আমাকে দরকার নাই, তাহলে আমার এখানে থাকার প্রশ্নই ওঠে না। এক্ষুনি চলে যাচ্ছি, বলে মাহমুদ উঠতেই হাসি চট করে মাহমুদকে জড়িয়ে ধরে বলল, আমার আপনাকে খুব প্রয়োজন। প্লিজ, আপনি যাইন না। সত্যি তো? আর কখনো এমন কাজ করবেন না? একদম না। এই তো আমার লক্ষ্মী বউ। তোমার কাছে না আসতে পারি, বাসায় থাকলে চোখের দেখা পাবো তো। এইটুকু অন্তত কেড়ে নিও না প্লিজ। কাল আমরা তাহলে বাসায় যাচ্ছি, কেমন? হুম। মাহমুদ হাসিকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে কপালে কিস করলো। মনে থাকে যেন, বলে দুজনে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালের নাস্তা ছেড়ে হাসিকে নিয়ে মাহমুদ বাসায় ফিরে আসে। আজ রোকসানা আর সাদিয়া দুজনেই হাসিকে কথা শোনাতেই মাহমুদ ধমক দেয় দুজনকে। এই বিষয়ে আর একটা কথাও শুনতে চায় না কারো কাছে। ও যেমন ভাবে থাকতে চায় তেমন ভাবেই থাকবে। এভাবে আরো অনেকগুলো দিন চলে যায়। হাসির 9 মাস চলছে। এমন সময় ওর রেজাল্ট বের হয়। নাইম রেজাল্টের কথা বলতেই হাসি ওকে নিষেধ করে, কারণ মাহমুদের কাছ থেকে ও রেজাল্টটা শুনতে চায়। মাহমুদ হাসির রেজাল্ট নিয়ে সোজা বাসায় এসে হাসির রুমে যায়। হাসির সামনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে মাহমুদ। হাসি তো টেনশনই শেষ। তার মানে রেজাল্ট ভালো আসেনি? এমনটা তো হওয়ার কথা ছিল না। পরীক্ষা তো আমি খুব ভালো দিছি। তাহলে মাহমুদ অমন মুখ করে দাঁড়িয়ে আছে কেন? রেজাল্ট ভালো হয়েছে, তবে সব মিলিয়ে কততম স্থানে জায়গা পাইছো সেটা জানার পর খুশি হব। তাই আপাতত কোনো খুশি না। আজব তো, বলে হাসি চুপ করে থাকে। তারপর নিজেই রুম থেকে বের হয়ে ফ্রিজ থেকে কিছু মিষ্টি নিয়ে প্রথমে আজাদের রুমে গেল। আজাদের মুখে মিষ্টি পড়ে দিয়ে তারপর নিজেও একটা খেয়ে বলল, বাবা, পাশ করেছি আমি, এতেই অনেক খুশি আমি। আজাদ হাসিকে বলল, বাহ, দারুণ তো। তো তোমার স্কোর কত? জানি না বাবা, চলেন আজ আমরা বাইরে খাবো। মাহমুদ তো হাসির কাজ দেখে অবাক। এই মেয়েটা এত অবুঝ কেন? কোনো বাহিরের খাবার না, যা খেতে মন চায় বাসায় বলো, খাবার তোমার সামনে এমনি হাজির হবে।
বলে মাহমুদ চলে যায়। বাবা, আপনি একটা ছেলে জন্ম দিয়েছেন বটে, একদম কসাই নাম্বার ওয়ান। আমার জন্য যত সব নিষেধ, আর ওনার বেলায় 7 গুণ মাপ। আজাদ আর হাসির বেশ জমি আড্ডায়। আসমার সম্পর্কে নানা কথা বলে হাসি আজাদকে। কয়েকদিন পর ঠিকই রেজাল্ট পায়। মেধা তালিকায় প্রথম স্থানে একসাথে 4 জন আছে, তাদের সাথে হাসিও। চমৎকার রেজাল্ট করেছে প্রেগনেন্ট অবস্থায়। মাহমুদ সেদিন এতটা খুশি হয়েছিল যা হাসি প্রেগনেন্সিতেও এতটা খুশি হয়নি। রেজাল্টের কয়েক সপ্তাহ পরে হাসির পেইন শুরু হয়। এই সময়টা সবসময় হাসির পাশে থাকে মাহমুদ। হাসপাতালে যখন ওকে নেওয়া হয় তখন সাদিয়া একটা নার্সের সাথে কথা বলে। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন, কি বলছেন এসব? আমি এই কাজ করতে পারবো না। ওপরে একজন আছে, তাকে ভয় করি। কি আছে জানি না। আপনার যা দরকার, যত টাকা দরকার আমি দিব, তবুও কাজটা হওয়া চাই। আপনি না পারলে অন্যজন ঠিকই করবে। শুধু শুধু টাকাটা আপনি হাতছাড়া করবেন? ভেবে দেখুন। এই বিষয়ে আরো আগে আপনার সাথে আমার কথা হয়ে গেছে, তাই আপনার কথা মতো এই হসপিটালে আনছি হাসিকে। আর এখন আপনি এসব বলছেন? জাস্ট আমার বাচ্চা চাই, আর কিছু না। নার্সটি অনেক ভেবেচিন্তে বলল, ঠিক আছে, কাজটি করব। রিস্ক আছে, তাই টাকাটাও বেশি দিতে হবে, সেটা ভাবতে হবে না। আপনি শুধু কাজটা করেন। এতগুলো মাস আমি অনেক সহ্য করেছি, ওকে আর না। এটাই সুযোগ, কাজে লাগান। বাচ্চা হওয়ার সময় যে কেউ মারা যেতে পারে বলে সাদিয়া মুচকি হেসে মাহমুদের কাছে চলে যায়। আমার ভয় করছে মাহমুদ, যদি আমার কিছু হয়ে যায়। হাসি মাহমুদের হাত ধরে কথাটি বলল, এই পাগলি, কিচ্ছু হবে না তো, আমি আছি না। বলেই হাসির কপালে কিস করে মাহমুদ। হাসিকে নিয়ে যাওয়া হয়। মোটামুটি বাসার সবাই আছে। ভাইয়া, সাদিয়া ভাবির মতলব ভালো দেখছি না, কিছুর একটা মতলব খুঁজছে। মাসুম কথাটি মাহমুদকে বলে, কেন, কিছু দেখেছিস? নার্সের সাথে আলাদাভাবে কথা বলতে দেখেছি ভাইয়া। কোন নার্স, চিনতে পারবি? হুম। বলেই মাসুম মাহমুদকে নিয়ে ডাক্তারের কাছে যায়। নার্স শেফালিকে দেখিয়ে দেয় মাসুম। মাহমুদ কোনো কথা না বলে সোজা শেফালিকে ডাক দেয়। শেফালি কিছুটা ভয় পেয়ে যায়। মাহমুদের কাছে গিয়ে শেফালি দাঁড়ায়। হাসির যদি আজ কিছু হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে ধরবো আমি। ওর যদি ভাগ্য অঘটন কিছু ঘটেও থাকে, তাহলে বুঝবো এর পিছনে আপনারই হাত আছে। বাকিটা আপনার উপর। স্যার, আমি কিছু করতে চাইনি, সব আপনার স্ত্রী করেছে। সাদিয়া কি করেছে? পেশেন্টকে মারার কথা বলেছে। আমি না করলেও অন্যজন ঠিকই কাজটা করবে। আমায় মাফ করে দেন স্যার, এমন ভুল আমি কোনোদিনও করব না। ওনাকে কাজটি করতে বারবার নিষেধ করেছি, তবু উনি শোনেননি। মাহমুদের মাথায় আকাশ ভেঙে পড়ে কথাটি শুনে। সাদে এমনটা করতে পারে? কখনো না, আমি বিশ্বাস করি না। আপনি নিজের দোষ ঢাকার জন্য এমনটা করছেন নিশ্চয়ই। আপনার স্ত্রী হাসির সাথে আমার কেন শত্রুতা থাকবে বলেন? স্যার, বিশ্বাস করুন, আমি সত্য বলছি। আমাকে যেতে দিন। আমি না গেলে হয়তো অন্যজন কাজটি করে ফেলবে। বলে দ্রুত শেফালি চলে যায়। মাহমুদ বসে পড়ে চেয়ারে। হ্যাঁ, সাদিয়া মডেলিং মেয়ে হতে পারে, কিন্তু তাই বলে এতটা নিচু কাজ করবে? মাহমুদ সাদিয়াকে দেখতে লাগলো। সাদিয়া অপেক্ষায় আছে সবার মতো, তবে একটু অন্যরকম অপেক্ষা। প্রায় ঘন্টা দুয়েক পর হাসি একটা ছেলে জন্ম দেয়, আর সেটা নর্মাল ভাবে। সবাই বাচ্চাকে দেখেছে, কিন্তু মাহমুদ বাচ্চা দেখেনি এখনো। ওভাবেই বসে আছে। হাসি যে সবাইকে স্বার্থপর বলে, সেটা মিথ্যা না। আজ মাহমুদ সেটা নিজে ভালোভাবেই টের পাচ্ছে। সাদিয়া মোটেও খুশি না। কটমট করে শেফালির দিকে তাকায়। মনে হয় ওর আশায় জল ঢেলে দিছে শেফালি, কিন্তু বাচ্চাটাকে কোল ছাড়া করছে না। ওর এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। হাসিকে পরে আবার দেখা যাবে। পরের দিন হাসিকে বাসায় নিয়ে আসা হয়। সন্ধ্যার পর হাসি ওর বেবিকে বুকের দুধ খাওয়াচ্ছে। এমন সময় মাহমুদ আসে। মাহমুদ হাসির পাশে বসে বলল, আমাদের ছেলের নাম কি রাখবে ঠিক করেছ? আপনার ছেলে আপনি রাখেন, আপনি যা রাখবেন তাই হবে। হুম। সাদিয়া বলছিল ওর নাম মাসুক রাখবে। হাসি আর কিছু বলল না। আচ্ছা হাসি, আমাদের ছেলের নাম হায়াত রাখলে কেমন হয়? তোমার নামে প্রথম অক্ষর থাকলো। আমার তো এটাই পছন্দ হয়েছে। আপু যদি রাগ করে, করুক, আমি এটাই রাখবো। বলে মাহমুদ এসে হাসির কপালে কিস করে চলে যায়। সাদিয়া প্রায় হায়াতকে ওর কাছে নিয়েই নিছে। জাস্ট খাবার আর রাতের সময় হাসির কাছে দিয়ে যায়। এভাবে ৪৫ দিন যাওয়ার পর সম্পূর্ণ হাসির কাছ থেকে কেড়ে নেয় হায়াতকে। এ নিয়ে বাসায় তুমুল ঝগড়া বেঁধে যায়। আজাদ বাসায় ছিল না। নাজমা সাদিয়া যা ইচ্ছা তাই বলে কথা শোনায় হাসিকে। আমার সন্তান আমি আপনাকে কেন দিব? তাছাড়া ওর এখন সব থেকে নিজের মায়ের দরকার। আপনি কিভাবে আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে চান? রোকসানা শুধু দাঁড়িয়ে থেকে দেখছে, কি বলবে কোন দিকেই যেতে পারছে না।
এই মেয়ে, তোমাকে এই জন্যই বাসাতে নিয়ে আসা হয়েছে। তোমার বাবাকে গিয়ে বলো আমি শর্ত দিয়েই তোমাকে মাহমুদের বউ বানিয়ে আনছি। বাবার কাছে শর্ত দিয়েছেন, বাবার কাছে যান সন্তান আনতে। আর একদম বেশি কথা বলবেন না। আমার স্বামীর প্রয়োজন নাই, আপনি নিয়ে থাকেন, কিন্তু আমার ছেলেকে আমি কখনোই দিব না। আর এটাই আমার শেষ কথা। দিবি না তোর বাপ দিবে। বলেই সাদিয়া এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় হাসিকে। একদম জানে মেরে দিব। এই সন্তান শুধু আমার। এর জন্য আমি নিজের স্বামীকে অবধি ভাগ করেছি তোর সাথে। এতদিন অপেক্ষা করেছি এই দিনটি দেখার জন্য। হায়াতকে দে বলছি। হাসি এতটাই রেগে যায় যে পাল্টা সাদিয়াকে কষে কয়েকটা চড় মেরে বলে, মাহমুদ আমার কাছে একটা রাত ছিল, কিন্তু হায়াতকে দীর্ঘ 9 মাস 18 দিন আমি নিজের গর্ভে রাখছি। তাই একদম কথা বলবেন না। আপনার মতো শয়তান মহিলাকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। তাই আমাকে একদম চটাবেন না। এই, তোমার এত সাহস হয় কি করে? আমার সামনে তুমি সাদিয়াকে কিভাবে চড় মারো? কিভাবে মারছি সেটা তো দেখেছেন। প্রয়োজনে আপনাকেও সাহায্য করব। একদম আমার কাছে আসবেন না। অনেক সহ্য করছি আর না। ধৈর্যের বাঁধ ভেঙে যদি যায় তাহলে একটাকেও আস্ত রাখবো না বলে দিলাম। হাসি বলে একটা ধমক দেয় রুকসানা। তুই মাকে মারবি? তোর সাহস কি করে হয়? বলে হাসিকে একটা চড় মারতে আসে রুকসানা। হাসিও হাত একদম মুচড়ে ধরে রুকসানা। বড় বোন তুই, বোনের মতো থাক। আর শোন, নিজের বোনের থেকে অন্য কেউ কখনো আপন হবে না, মাথায় রাখিস। এটা একদিন ঠিকই বুঝবি, কিন্তু সময় থাকবে না তখন। হাসি ছোট্ট হায়াতকে নিয়ে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাহিরে দুনিয়া ধ্বংস হোক, তাতে হাসির যায় আসে না। সাদিয়া দরজায় কয়েকটা বাড়িও বসে দেয় চেয়ার দিয়ে, তবুও হাসি খুলল না। কি মনে করছে এরা? এবার এদের সবাইকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমার সন্তানের দিকে হাত বাড়ায়। হাসি আর বাহিরে বের হয় না। হায়াতকে নিয়ে আজই চলে যাবে। শুধু ওর শ্বশুর আর মাহমুদের আসার অপেক্ষায় আছে। হাসি নিজেই দুজনকে কল দিয়ে বাসায় আসতে বলে। বাসার সবাই ডাইনিং রুমে বসে আছে, শুধু হাসি ছাড়া। সাদিয়া ফুপিয়ে কেঁদেই যাচ্ছে মাহমুদের পাশে দাঁড়িয়ে। সব উল্টাপাল্টা কথা লাগাইছে মাহমুদকে। হাসি নাকি নাজমাকেই চড় মেরেছে। মাহমুদ বিশ্বাস করেনি। আর যাই হোক, হাসি মাকে অন্তত মারতে যাবে না। ওর যা রাগ, মুখে কিছু কথা বলতে পারে, কিন্তু মার গায়ে হাত উঠাবে না। এটা অসম্ভব। সবাই ভালো করে জানে হাসিকে কেন এ বাসায় নিয়ে আসা হয়েছে। তাই কেউ কোনো কথা বলছে না। হাসি, দরজা খোলো। সবাই আছে এখানে। তোমার যা বলার আছে এখানে এসে বলো। বের হও রুম থেকে। না, আপনারা সবাই আমার বাচ্চাকে কেড়ে নেবেন, সেটা আমি ভালো করে জানি। আমি হায়াতকে নিয়ে চলে যাব এখান থেকে। আপনাদের বিরক্ত করব না আর কোনো দিন। হায়াতকে কেউ কেড়ে নেবে না তোমার কাছ থেকে। বের হয়ে আসো। না, না, আপনাকে আমি একদমই আর বিশ্বাস করি না। আপনি কখনো কথা দিয়ে কথা রাখেননি, আজও রাখবেন না। আমি আমার সন্তানকে কাউকে দিব না, বলে কাঁদতে লাগলো হাসি। হাসি উল্টাপাল্টা কথা একদম বলবে না। আমি কি দরজা ভাঙবো? আরেকবার না বলো শুধু। এরপর দেখো আমি কি করি। শেষে হাসি বাধ্য হয়ে দরজা খুলে দিয়ে হায়াতকে বুকে নিয়ে বের হয়ে আসলো। হাসির চোখ দুটি ফুলে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে প্রচুর কান্না করেছে মেয়েটা। মাহমুদ হাসি কিনে এসে সোফায় বসিয়ে দিয়ে বলল, মাকে মেরেছ? আপনার গুণধর বোন সাদিয়াকে মেরেছি। কি করবেন, আমাকে মারবেন? মারে, তবু আমি হায়াতকে দিব না। আপনার বউয়ের সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা? কিছু বলি না দেখে খুব বেড়ে গেছে। আমি ভালোর ভালো, খারাপের 3 গুণ খারাপ। মাহমুদ সব শুনে সাদিয়াকে ঠাস করে একটা থাপ্পড় মারে সবার সামনে। এই প্রথম সাদিয়ার গায়ে হাত ওঠালো মাহমুদ। ওর কথা বিশ্বাস করে তুমি আমাকে মারলে? এত ওর প্রতি তোমার ভালোবাসা বেড়ে গেছে? আমি তোমার কেউ না বলেই সাদিয়া কাঁদতে লাগলো। তুমি কতটা নিচে নেমে গেছো নিজেও বুঝতে পারছো না। তোমাকে আগে বিশ্বাস করতাম, এখন একদম করি না। তোমার কথা শুনে আগেই বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো। আমার আর মুখ খুলিও না। হায়াতকে যতটুকু স্বাভাবিক ভালোবাসা আদর করার দরকার ততটুকুই করবা। একদম বেশি বাড়াবাড়ি করবা না। আমার হায়াতকে চাই, মানে চাই বলে খেপে যায় সাদিয়া। যদি না দাও তাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে বলে দিচ্ছি। তোমার যা ইচ্ছা তাই করো। যা করবা তার জন্য তুমি নিজেই দায় থাকবে। হাসি বাবুকে নিয়ে রুমে চলে যাও। না হয় কিছুদিন বাবার ওখানে চলে যাও। বাকিটা আমি সামলে নেব। হাসি আয়াতকে নিয়ে উঠে দাঁড়াতেই সাদিয়া খুব খারাপ একটা কাজ করে ফেলল। এই, আমার জন্য সবকিছু পাইছো, আর আমার কাছ থেকে হায়াতকে কেড়ে নিচ্ছ? দাঁড়াও। বলে দৌড়ে রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি নিয়ে সোজা হাসির গলায় ধরে। হায়াতকে দিবি না, এটা গলায় চালিয়ে দিব তোর।
সবাই শিউরে ওঠে এবং ভয় পেয়ে যায় সাদিয়ার এমন ব্যবহারে। সাদিয়া ছুরি ছড়াও বলছে, কি পাগলামি শুরু করছো? এরকম করলে কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না বলে দিলাম। ও, তুমিও আমাকে এভাবে বলতে পারছো? এত বছরের ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে গেল? একটা সন্তান দিতে পারিনি বলে এমন কথা? আমার কথার উল্টা বুঝো কেন? আমি কি একবারও বলেছি যে তুমি আমাকে কোনো সন্তান দিতে পারোনি? তুমি কেন এসব করছো? ভালো, খুব ভালো। সবাই সবকিছু পাইল, আর আমি মাঝখান থেকে সব হারালাম। কি চাইছি? একটা না হয় বাচ্চাই চাইছি, সেটাও তোমরা সবাই মিলে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। বলেই সাদিয়া ছুরি নিজের গলায় চালিয়ে দিতেই হাসি এক হাতে ছুরিটা চেপে ধরে। এমন একটা কাজ করে ফেলবে সাদিয়া কোনোদিনও ভাবতে পারেনি কেউ। মাহমুদ দৌড়ে এসে ছুরিটা টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। হাসির হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। সেদিকে কারো নজর নাই, কারণ সাদিয়ার গলা অনেকখানি কেটে গেছে। হাসি না ধরলে হয়তো বড় কিছু হয়ে যেত। মাহমুদ সাদিয়াকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে তুলে হাসপাতালে রওনা দিল। হাসি স্থির হয়ে গেল। কখনো চায়নি এমনটা হোক। মনে হচ্ছে সব দোষ ওর নিজের। বাসার সবাই চলে গেছে হাসপাতালে। পরের গাড়িতে শুধু আজাদ যায়নি। হাসির হাত ব্যান্ডেজ করে দিয়ে নিজের কাছে ওকে বসে রাখে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি হেরে গেলাম বাবা, আমার সব শেষ হয়ে গেল বাবা, আমি কি করব? বলেই হায়াতকে বুকে জড়িয়ে কেঁদে উঠল হাসি। সাদিয়ার জ্ঞান ফিরে আসে অনেকক্ষণ পরে। অনেকটা স্বাভাবিক, সামান্য কেটে গেছে। মনে হচ্ছে সাদিয়া প্ল্যান করেই এমন কাজ করেছে। মাঝখান থেকে হাসির হাতটা কেটে গেল। মাহমুদকে দেখে কান্নায় ভেঙে পড়ে সাদিয়া। মাহমুদ সাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন এমনটা করতে গেলে? আমার কথা একবারও মনে হলো না তোমার? আমি কেমনে থাকবো তোমার কিছু হয়ে গেলে? আমি বাঁচতে চাই না। তুমি পর হয়ে গেছো মাহমুদ। ওই মেয়েটা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিছে। আমার বেঁচে থাকার আশা শেষ হয়ে গেছে। তুমি মেয়েটাকে নিয়ে সুখে থাকো, আমি নিজেই সরে যাব। আমি মারা গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি চাও বলো আমায়? যা চাও, যেভাবে চাও আমি সেভাবেই তোমাকে দিব। একবার শুধু বলো আমায়। তবুও প্লিজ, এগুলো কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। আমার হায়াতকে চাই মাহমুদ, আর এক্ষুনি চাই। বাসায় চলো, যা চাও তোমাকে তাই দিব। তুমি যদি চাও তাহলে নিজের কলিজাটাও কেটে দিব। এটা তো নিছক একটা বাচ্চা। রাতে বাসায় সবাই চলে আসে, কিন্তু সাদিয়াকে আরো একটা রাত থাকতে হবে বলে মাহমুদও আসেনি। হাসিকে দাঁড় করিয়ে নাজমা ইচ্ছামতো গালি দিল, সাথে কথার ধোলাইও দিল। শুধু গায়ে হাত তোলা বাকি ছিল। এই মেয়ে যবে থেকে আসছে তবে থেকে সংসারটা আমার শেষ হয়ে গেছে। মরতে পারো না? হাসি শুধু চুপ করে কথাগুলো শুনছিল, একটা কথারও জবাব দেয়নি। আজাদ কয়েকটা কথার জবাব দিল, তাছাড়া কেউ একটা কথাও বলল না। পরদিন মাহমুদ সাদিয়াকে নিয়ে বাসায় আসে। সাদিয়াকে রুমে রেখে দিয়ে হাসির রুমে যায় মাহমুদ। হাসি হায়াতকে নিয়ে বসেছিল। মাহমুদ হাসির কাছ থেকে হায়াতকে নিতেই হাসি একটু বাধা দিল, কিন্তু কোনো কথা বলল না। মাহমুদ জোর করে হায়াতকে কোলে নিয়ে হাসির দিকে তাকিয়ে বলল, আমি আর সাদিয়া অনেক সুখী ছিলাম, কিন্তু ভাগ্য তোমাকে আমাদের মাঝে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর শোনো, তুমি চাইলে কিন্তু আবার সন্তান নিতে পারবে, কিন্তু সাদিয়া কোনোদিনও পারবে না। এতটুকু ওর উপর দয়া করো প্লিজ। বলেই মাহমুদ রুম থেকে বের হয়ে যায়। হাসি কথা বলতে পারছে না। নিঃশব্দে কান্না করতে করতে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। আমি কখনোই আপনাদের মাঝখানে আসতে চাইনি। আমি এমনটা কখনো চাইনি। মাহমুদের বলা কথাগুলো হাসির বুকে আঘাত করেছে বারবার। হাসি বাসা থেকে বের হয়ে চলে যায় এক কাপড়ে। জানে না সে কোথায় যাবে, কিন্তু আর না। নিজের স্বামী এমন কথা বলে, সেখানে কিভাবে সে থাকবে? যাবার আগে একটা কথা লিখে গেল, একদিন সবকিছুর হিসাব হবে। মাহমুদ হায়াতকে এনে সাদিয়ার কোলে দেয়। সাদিয়া হায়াতকে কোলে নিয়ে একের পর এক চুমা খেতে লাগে। এটা আমার সন্তান, শুধু আমার, ওকে কাউকে দিব না। মাহমুদের বুকে যেন একটু শোক এসে দোলা দেয়। নিয়তি বড়ই নিষ্ঠুর। একজন মায়ের কোল খালি করে অন্যজনের কোল ভরে দেয়। মাহমুদ গোসল সেরে নাস্তা করে অফিসে চলে যায়। একবার হাসির খোঁজও কেউ নেয় না। মনে হয় বাসার পড়ে থাকা উচ্ছিষ্ট ছিল হাসি। যেটার প্রয়োজন ছিল সেটা তো পেয়ে গেছে, তাই ওকে কেন দরকার হবে? রোকসানা হাসির রুমে এসে দেখে ও নেই। হাসি বলে কয়েকবার ডাকলো, তবুও সাড়া না পেয়ে ওর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। পুরো বাসা খুঁজলো, কিন্তু কোথাও হাসিকে পেল না। নিশ্চয় ও বাসা ছেড়ে চলে গেছে। আগে নিজের বাসায় কল দিল, সেখানে হাসি গেছে কিনা। না, সেখানেও যায়নি। রোকসানা আজাদের কাছে গিয়ে সব বলতেই আজাদ তেড়ে ওঠে রোকসানার ওপর। যা বলার দরকার সব কথা বলে অপমান করে রোকসানাকে। এই, তুমি কেমন বোন যে?
ওর জন্য সামান্য প্রতিবাদটুকু করতে না? কারো কপালে যেন তোমার মতো দুশ্মন বোন না জোটে। রোকসানা রুমে এসে কান্না করতে লাগে। সময় গেলে সাধন হয় না। কথাটা চাপা রইল না। বাসার সবাই জেনে গেল, কিন্তু মাহমুদকে কেউ কিছু বলল না। সাদিয়া শুনে তো মহা খুশি। যাক, আপদটা এত জলদি বিদায় হবে ভাবতেও পারিনি। হাসি সোজা গিয়ে নাইমের বাসায় ওঠে। নাইমের মা হাসিকে খুব ভালোভাবে চিনে, তাই সমস্যা হলো না। নাইম বাহিরে ছিল। ফোন দিয়ে ওকে ডেকে আনা হলো। নাইম আসতেই হাসি নাইমকে দেখে কাঁদতে লাগলো। নাইম, আমি হেরে গেছি রে। আমার বর আমাকে কোনোদিনও ভালোবাসেনি। স্বার্থের জন্য শুধু অভিনয় করে গেছে। আমার আর বাঁচার আশা নাই। হাসির কান্না দেখে নাইম আর ওর মাও কেঁদে ফেলে। হাসি নাইমের নাম্বার থেকে ওর মাকে কল দিল। হাসির কথা শুনেই রত্না খেকিয়ে উঠে বলল, স্বামীর সংসারের সমস্যা হয়েই থাকে, তাই বলে বাসা থেকে বের হয়ে চলে আসবি? বিশ্বাস কর, তোর মুখ দেখতেও আমার ইচ্ছা হচ্ছে না। যেখানে আসিস সেখানেই থাকবি। তুই কেমন মা, নিজের বাচ্চাকে রেখে চলে আসিস, তাও আমাদের মান সম্মান সব শেষ করে। মাটির কামড়ে কেন পড়ে থাকলি না? তোকে কি কেউ বাসা থেকে বের হতে বলেছিল, তাই বের হয়েছিস? হাসি কলটা কেটে দিতেই নাইম বলে উঠল, এই, এটা তোর কেমন মা? সৎ মা না নিজের মা, যে নিজের মেয়ের কষ্ট না ভেবে মান সম্মানের কথা ভাবছে? হাসি আর কিছু বলে না। হায়াতের জন্য ওর কলিজা ফেটে যাচ্ছে। হাসি ডুকরে কেঁদেই চলছে। আমি এখনো মরে যাইনি। আমি থাকতে তোকে কোথাও যেতে হবে না। আমাদের বাসায় থাকবি। তোকে কারো কাছে যেতে হবে না। মাহমুদ অফিস থেকে এসে দেখলো হায়াত কান্না করছে, আর সাদিয়া থামানোর চেষ্টা করছে। সাদিয়া, হায়াতকে হাসির কাছে দিয়ে এসো। ওর ক্ষুধা লাগছে হয়তো। হাসি নেই। নেই মানে? কোথায় গেছে? জানি না। মা বলল বাসা ছেড়ে চলে গেছে। কি? কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হব কেন? যা জানি তাই বলেছি। যার যেখানে যাওয়ার কথা তাই সেখানে গিয়েছে। এখানে পাগল হওয়ার কি হলো সেটা আমি বুঝতে পারছি না। মাহমুদ দ্রুত হাসির রুমে চলে গেল। মাহমুদ হাসির রুমে গিয়ে হাসিকে আর পায় না। শুধু কাগজে ওই লেখাটা দেখলো। লেখাটি দেখে মাহমুদ বেশ রেগেই যায়। খুব সাহস হয়ে গেছে ওর। একবার শুধু পেয়ে নেই, ওর ভীমরতি ছুটাইব। মাহমুদ এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে গাড়ির চাবি নিতেই সাদিয়া বলল, কই যাচ্ছ? সেটা তোমার না ভাবলেও চলবে। যা চেয়েছো তাই দিছি। এর বেশি জানতে চেও না। মাহমুদ, আমি তোমার স্ত্রী হই, সেটা ভুলো না। তাই আমার একটা অধিকার রয়েছে তোমার ব্যাপারে সবকিছু জানা। হুম, সত্যি বলছো। আচ্ছা সাদিয়া, তুমি আমার স্ত্রী হলে হাসি আমার কে হয় বলতে পারো? তার মানে তুমি হাসিকে খুঁজতে যাচ্ছ? মাহমুদ আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। মাহমুদ, হাসি নিজ ইচ্ছায় চলে গেছে। তুমি তাকে কেন খুঁজতে যাচ্ছ? তুমি খুব ভুল করছো কিন্তু। সাদিয়ার পেছন থেকে চিৎকার করে বলতে লাগলো। কিন্তু মাহমুদ বাসা থেকে বের হয়ে গেছে। নাজমা মাসুমের রুমে গিয়ে দেখে ও পড়ছে। মা কিছু বলবে? হুম, একটা কথা ছিল। কিভাবে যে বলি তোকে। বলে ফেলো মা, কি বলবা? না মানে, হাসির বাবা মা বা পাড়া প্রতিবেশী যদি বলে হাসি কই, তাহলে কি বলবো? কেন? সুন্দর করে সবাইরে বলবে আমাদের অত্যাচারে মেয়েটা বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। কথাটা তো আর মিথ্যা না। এক থাপ্পড় মারবো। যা বলছি তাই শোন। বলবো হাসি তোর সাথে খারাপ নোংরামি করার চেষ্টা করতো, তাই বাসা থেকে বের করে দিছি। মা, কি বলছো এইসব? আমার মান সম্মান বলেও তো কিছু আছে নাকি? ধর্মে সইবে না মা। বলেই মাসুম রুম থেকে বের হয়ে যায়। হাসি বসে থেকে অঝরে কান্না করে যাচ্ছে। ৪৫ দিনের বাচ্চা ছেড়ে একটা মেয়ের শারীরিক এবং মানসিক কতটা সমস্যা হয় সেটা একমাত্র একজন মাই ভালোভাবে জানে। নাইমের বাবা এসে হাসিকে দেখে নাইমকে অন্য রুমে ডেকে নিয়ে যায়। নাইমের বাবা একদম মুখের উপর বলে দেয়, এই মেয়েকে বাসায় রাখা যাবে না। সমাজ বলেও তাদের একটা জগৎ আছে। বাসায় বড় ছেলে আছে, আর এমন মেয়েকে সে কখনোই রাখতে পারবে না। সকাল হলে যেন হাসি চলে যায়। এই, তুমি মানুষ না অমানুষ বলো তো? আজ যদি তোমার মেয়ের এমন সমস্যা হতো, তাহলে কি হতো? পারতে ওকে এভাবে বাসা থেকে চলে যেতে বলতে? নাইম, কাল সকালে তোর নানুর বাসায় হাসিকে নিয়ে যাবি। ওখানে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আশা করছি বাকিটা আল্লাহ ভরসা বলেই নাইমের মা চলে যায়। মাহমুদ সোজা হাসিদের বাসায় যায়। রত্না মাহমুদের কাছে এসে বলে, হাসি যায়নি এখনো বাসায়? না আম্মা, আপনার সাথে কি কথা হয়েছে? হয়েছিল সেই দুপুরে। আমি তো ওকে তোমাদের বাসায় যাইতে বলছি। রত্নার বেশ টেনশন হতে লাগলো। নাম্বারটা দেন তো, আমি দেখছি। মাহমুদ নাম্বারে কল দিতেই নাইম রিসিভ করে। সাথে সাথে মাহমুদ কল কেটে দেয়। ও বুঝে গেছে হাসি কই আছে। দুনিয়া ওলটপালট হয়ে যাবে, তবুও নাইম নামে ওই ছেলেটিকে ছাড়বে না। আপনারা নাইমের বাসা চিনেন? না, চিনি না। তবে ওর বান্ধবী স্বপ্না চিনবে হয়তো। তুমি অপেক্ষা করো।
আমি স্বপ্নার কাছ থেকে জেনে আসছি বলেই রত্না চলে যায়। আধা ঘন্টা পর রত্না ফিরে আসলে মাহমুদ হাসির বাবা মা আর রূপাকে নিয়ে নাইমদের বাসায় যায়। বাসায় কলিং বেল বাজাতে নাইমের মা দরজা খুলে দেয়। আমি হাসির মা বলেই রত্না ঢুকে পড়ে। নাইমের মা বেশ ভয় পেয়ে যায় তাদের দেখে। মেয়েটার কপালে কি আছে আল্লাহ ভালো জানে। হাসি কই, ওকে ডাকুন। হাসি তো এখানে নেই আন্টি, বলে নাইম মাহমুদের সামনে চলে আসলো। নেই মানে? ভালোই ভালোই ওকে বের করে দাও, না হলে তোমাকে আস্ত রাখবো না। নাইমের বাবা বের হয়ে বলল, ও এখানেই আছে, ওকে নিয়ে যান আপনারা। রূপা আপা বলে কয়েকবার হাসিকে ডাক দেয়। হাসির রুমে শুয়েছিল। রূপার কণ্ঠ শুনে চমকে ওঠে হাসি। রূপা কই থেকে আসলো? হাসি রুম থেকে বের হয়ে এসে মাহমুদকে দেখে ভয় পেয়ে যায়। হাসির জীবন যাবে, তবুও ওই বাসায় আর যাবে না। তাই দৌড় দিল অন্য দরজা দিয়ে। মেন গেটটা একবার পার হতেই পারলেই হয়, কিন্তু মাহমুদ এসে হাসিকে ধরে এনে ওর বাবা মায়ের সামনে দাঁড় করিয়ে দিল। রত্না হাসিকে ঠাস করে একটা চড় মেরে বলল, খুব বড় হয়ে গেছিস, তাই নিজের ডিসিশন নিজে নিতে লাগছিস? মা, আমায় মারো কাটো, যা খুশি করো, তবুও তোমাদের সাথেই নিয়ে যাও। আমি ওই বাসায় আর যাব না, বলে কাঁদতে লাগলো হাসি। সাইদুল এসে হাসির গলা চেপে ধরে বলল, তোর অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, তোকে ওখানেই যেতে হবে। মা, আজ যদি আমাকে না নিয়ে যাও, তাহলে মাঝ রাস্তা থেকে তোমাদের আবার ফেরত আসতে হবে। আমি কিন্তু সুসাইড করব, চিন্তা করিস না, তোকে এসে কবর দিয়ে যাব। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো, বলে সাইদুল আর রূপাকে নিয়ে চলে যায় রত্না। হাসির হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসে স্টার্ট দেয় মাহমুদ। নাইম সবকিছু দেখে চুপ করে যায়। শুধু চুচক দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো গাল বেয়ে। আর যদি ওর বাবা ঠিক থাকতো, তাহলে সবাইকে দেখে নিত। হাসি কেঁদেই চলেছে। মাহমুদ চুপচাপ গাড়ি চালাচ্ছে। একটা অচেনা জায়গায় সে গাড়ি থামালো মাহমুদ। এই, আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? মাহমুদ কোনো কথা না বলে হোটেলের ভিতর ঢুকে পড়ে হাসিকে নিয়ে। তারপর রুমের চাবি নিয়ে একটা রুমে হাসিকে দিয়ে যায়। সাদিয়া মোট ৭০ বার কল দিয়েছে মাহমুদকে, কিন্তু রিসিভ হয়নি। সাদিয়া বারবার ট্রাই করেই যাচ্ছে। রাত ১০টা পার হয়ে গেল, না, মাহমুদ বাসায় ফিরছে না, কল রিসিভ করছে। পরে আবার কল দিয়ে দেখে নাম্বার বন্ধ। সাদিয়া খুব কষ্ট পায়। মাহমুদ ইচ্ছা করে কাজটি করলো। কোনোদিনও যে মানুষ এমন কাজ করেনি, আজ সে এমন কাজ করছে। কতটা পরিবর্তন হয়ে গেছে মাহমুদ। মাহমুদ দরজা বন্ধ করতেই হাসি চিৎকার করে উঠে বলল, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? মাহমুদ কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ধরে পানির ঝাপটা দিল চোখে মুখে। একটার পর একটা সমস্যার মধ্য দিয়ে গেছে ও। প্রচুর ক্লান্ত সে। আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো হাসি দরজা খোলা ট্রাই করেই যাচ্ছে। চাবি আমার কাছে আছে, তাই বৃথা চেষ্টা করো না, বলেই শুয়ে পড়ল মাহমুদ। হাসি খেপে গিয়ে মাহমুদের কাছে এসে বলল, চাবি দিন, আমি এখানে থাকবো না। এই, তুমি কি চাও বলো তো? বলেই মাহমুদ ঠাস করে একটা থাপ্পড় মারে হাসিকে। আমার জাস্ট আপনাকে অসহ্য লাগছে। আপনি শুনছেন? আমার আপনাকে ভালো লাগছে না। আপনার মতো ধোঁকাবাজের সাথে এক রুমে এই হাসি কণ্ঠে জীবন থাকতেও থাকবে না। আমি ধোঁকাবাজ? কি ধোঁকাবাজি তোমার সাথে করলাম, যে কাউকে না বলে চলে আসলে এভাবে? আমাকে তো বাচ্চা পয়দা করার জন্য বিয়ে করেছেন, সেটা হয়েই গেছে। এখন আমি যেখানে খুশি সেখানে যাই। আপনার কি? দেখো হাসি, পাগলামি করো না। দুনিয়া এতটা সহজ না যে তুমি যেখানে খুশি সেখানে এভাবে চলে যাবে। আমরা চাইলে আমাদের আবার একটা সন্তান হবে। সাদিয়াকে ওকে নিয়ে থাকতে দাও, ওর কষ্টটা একটু বোঝো। সবাই সাদিয়ার কষ্ট বোঝে, আমার কষ্ট কয়জন বোঝে? আমি তো মানুষ না, আপনাদের কাছে যান্ত্রিক একটা রোবট আমি। একদম আমার কাছে আসবেন না। আপনি কি উদ্দেশ্যে আমাকে এখানে আনলেন? তুমি আমাকে কাছে পাও না, তাই চলে এসেছো বাসা থেকে। আজ সেটা পূরণ করার জন্য এখানে তোমায় এনেছি। হাসি, আমার গলায় তুমি এমন ভাবে আটকে আছো যে না আমি তোমাকে গিলতে পারি, না ফেলতে পারি। আমার নিজেরও ভালো লাগে না এত প্যারা। যাও, কোথায় যাবা, এক্ষুনি বের হয়ে যাও, বলে চাবি ছুঁড়ে মারে হাসির সামনে মাহমুদ। হাসি চাবি নিয়ে বলল, এটাই যেন আপনার সাথে আমার শেষ দেখা হয়। আমি কারো গলার কাটা অন্তত হতে চাই না। ভালো থাকবেন, বলে হাসি ওই রাতেই বের হয়ে চলে আসে। মাহমুদও রুম থেকে বের হয়ে চলে আসে এবং বাসার দিকে রওনা দেয়। হাসি আবার নাইমকে কল করে একটা দোকান থেকে। নাইম আসলে ওকে নিয়ে বাসায় যায়। তুই আবার বাসায় কেন আসলি? তোর বাবা মা যে তোকে শাসিয়ে গেছে, এখন গেলে তো তোকে মেরেই ফেলবে। হয় মরবো, না হয় বাঁচার মতো বাঁচবো। নিজের বাড়িতে যাব না তো কই যাব বল? আমি আঙ্কেলের কথা সব শুনেছি।
তাই তোদের ওখানেও থাকতে পারবো না। তোকে অন্য জায়গায় নিয়ে যাব, চল। একটা ব্যবস্থা না করে আমি আর বাসায় যাব না। তবুও এখানে না। এখানে সমস্যা হলে তোকে পরে জানাবো। তুই বাসায় চলে যা, পরে ফোনে কথা হবে বলে বাসায় ঢোকে হাসি। নাইম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর চলে যায়। হাসি সোজা গিয়ে রূপার ঘরে নক করে। রূপা দরজা খোলে। রূপা দরজা খুলে বলে, আপা তুমি? হাসি সোজা ঘরের ভেতর ঢুকে বলল, মাকে এখন জানাস না, কাল সকালে জানাস বলে শুয়ে পড়ে হাসি। মাহমুদ অনেক রাতে বাসায় ফিরে। সাদিয়া মাহমুদকে জড়িয়ে ধরে বলল, ফোন বন্ধ করে কেন রাখছিলে? আমার কষ্ট হয় না? সরি, আর এমন করব না। সাদিয়াকে জড়িয়ে ধরে কথাটি বলল মাহমুদ। হাসিকে পেলে? জানি না। সাদিয়া মনে মনে প্রচুর খুশি হলো। যেখানে খুশি সেখানে যাক, আমার পরিবার নিয়ে আমি খুশি থাকলেই ভালো। পরদিন সকালে হাসি রত্নার কাছে যেতে রত্না অবাক হয়ে বলে, তুই এখানে কেন? মা, আমাকে এখানে থাকতে দাও। আমি মানুষের চোখে বালি হয়ে ওই বাসায় থাকতে পারবো না। আমি পড়াশোনা করে একটা জব নিয়ে এখানেই থাকবো। তবুও ওই বাসায় যেতে বলো না। রত্না আর কিছু বলল না। এভাবে 3 দিন যায়। একবারও মাহমুদ বা ওর পরিবারের কেউ খোঁজ নেয় না। আজাদ শুধু একবার কল করেছিল এবং ফিরে যেতে বলে। বাবা, যে আমাকে চায় না কোনোদিনও, আমি কেমনে তার কাছে যাব? কথাটি বলে হাসি প্রচুর কাঁদছিল। বাচ্চা ছাড়া একটা মা কতটা কষ্টে আছে সেটা হাসির চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে। ঠিকমতো খাওয়া দাওয়া নাই, এক মনে শুধু কান্না করেই যায়। প্রতিবেশীরা যখন নানা কথা বলতে লাগলো হাসির বাবা মাকে, তখন নতুনভাবে ঝড় উঠল হাসির জীবনে। উঠতে বসতে কথা শোনাতে লাগলো বাসার সবাই। খাওয়া কি নেওয়া কি সব এখানেই ভুল ধরতে লাগলো বাসার। হাসি কেবল প্লেটে ভাত বেড়ে খেতে বসেছে। এমন সময় সাইদুল বলে উঠল, জামাইকে একবার কল দিয়ে দেখ কি বলে। আমি বলেছি তো ওই বাসায় আর যাব না। এক কথা কেন বারবার বলো? যাবি না তো তোকে বসে বসে কে খাওয়াবে? শুধু ভাত গেলেই হবে? হাসি প্লেটটা রেখে সোজা রুমে যায়। রত্না ঘরের ভিতর গিয়ে হাসির চুলের মুঠি ধরে বলে, ভাতের থালা রেখে আসলি কেন? মা ছাড়ো, আমার লাগছে খুব। বাবার কথা শুনে আমার পেট ভরে গেছে। অকাম করে আসবি, আবার দেমাকও দেখাবি। বলে রত্না মারতে শুরু করে হাসিকে। প্রচন্ড মারে হাসিকে সেদিন। রূপা এসে বাধা দিতেও মায়ের খায়। মরতে পারিস না? এত মানুষ মরে, তোর মরণ আল্লাহ লিখে না। আপদ বিদায় হয় না বলে অকথ্য ভাষায় গালি দেয় হাসিকে ওর মা। ওর জন্য জীবন সত্যই খুব কঠিন হয়ে আসে। বিয়ের পরে মেয়েরা যে পর হয়ে যায় সেটা হাসি আজ বুঝে ফেলেছে। বাবার বাসায় আসার জন্য অনুমতি দরকার। একবারও বোঝে না মেয়ে কতটা কষ্ট পেয়ে তার বাবার কাছে আসে। এই সংসারে কেউ নয়, কারো আপনজন। আজাদ গিয়ে মাহমুদকে সোজাসুজি বলে, তুই যা করছিস সেটা একদম ঠিক কাজ করিসনি। কারো জীবন নিয়ে এভাবে খেলা করা ঠিক না। বাবা, আমি কারো জীবন নিয়ে খেলা করিনি। ও নিজ ইচ্ছায় চলে গেছে। আমি ওকে ফেরত আনতে চাইছি, ও আসেনি, বরং আমাকে নানা কথা শোনাইছে। তাই ও ওর মতো থাক। আমি ডিভোর্সের জন্য সব পেপার রেডি করেছি। শুধু সিগনেচার বাকি। আগামী সপ্তাহে ওর বাসায় পাঠিয়ে দিব। খারাপের পেট থেকে কোনোদিন ভালো জন্মে না, সেটা আজ তোকে দেখে বুঝে গেলাম। তোর মা যেমন, তার ডুপ্লিকেট তুইও হয়েছিস। যেদিন হায়াত জানবে তার মায়ের সাথে কি করেছিস, তোরা সেদিন কি করবি সেটা জানার সুযোগ দিব না কোনোদিন। বলে সাদিয়া মাহমুদকে টেনে নিয়ে যায়। হাসি একদিন কলেজে যায় এবং প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে। স্যার সব শুনে একটা কথাই বলল, শুধু তোমার দায়িত্ব আমি নিতে চাই, যা যা দরকার সব দিব, তবুও তুমি এভাবে হেরে যেও না। স্যার, তা হয় না। আমার শুধু একটা কাজের ব্যবস্থা করে দিন, এতেই আমি খুশি। আমার একটা কাজ চাই শুধু। হাসি, আমি তোমাকে এমনি এমনি সাহায্য করছি না। এর বিনিময়ে আমি অবশ্যই কিছু নিব, তবে এখন না। তোমার সাফল্যতা যেদিন আসবে সেদিন। তোমার কোনো সমস্যা হলে সোজা আমার বাসায় যাবা। আমাকে সবসময় তোমার পাশে পাবা। হাসি সেদিন অনেক আশা নিয়ে বাসায় ফিরে, কিন্তু সুখ ওর জীবনে লেখাই ছিল না। পাবে কোথায় থেকে? হাসি বাড়িতে ঢোকার সাথে সাথে ওর মা ওর চুলের মুঠি ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে কয়েকটা চড় মেরে বলে, এবার তো তোর শান্তি হয়েছে। মাহমুদ তোকে তালাকনামা পাঠাইছে, এবার কি করবি? মা, এটা তো হওয়ার কথা ছিল। আজ না হয় কাল ঠিকই এই কাজটা করতো। আমার আফসোস হয় না মা, তবে একটা চিন্তা হয়, আমার ছেলেটাকে আর কোনোদিন হয়তো দেখতে পারবো না। তবে এদের আমিও ছাড়বো না। সঠিক সময় আসার জন্য অপেক্ষা করছি শুধু। রত্না বা সাইদুল হাসির কোনো কথা শুনতেই নারাজ। ওদের একটাই কথা, সেদিন যদি বাসা থেকে বের হয়ে না আসতি তাহলে এমনটা কোনোদিনও হতো না। আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না। যে নিজে ইচ্ছা করে নিজের পায়ে কুড়াল মারে, তার দায়িত্ব আমি নিব না। বলেই সাইদুল যা ইচ্ছা তাই বলে ঘর থেকে বের হয়ে যায়। হাসি পেপারটা নিয়ে শুধু দাঁড়িয়ে কান্না করে।
রূপাও এসে হাসিকে জড়িয়ে ধরে কান্না করে। আল্লাহ, তুমি কোন পরীক্ষার ভেতর আমাকে ফেলাইলা? আমি কিভাবে এদের বোঝাবো? এরা নিজের সন্তানের চেয়ে অন্যজনকে বেশি বিশ্বাস করে। অত্যাচারের মাত্রা বেড়ে যায় হাসির ওপর। হাসি ডিসিশন নেয় আর এখানে থাকবে না, স্যারের বাসায় চলে যাব। নাইমকে কল করে রাস্তায় দাঁড়াতে বলল। হাসি বাসায় এসে দেখে ও পাশে নাইম দাঁড়িয়ে আছে। রাস্তা পার হওয়ার সময় হাসির ফোনে কল বেজে ওঠে, আর সেদিকে তাকাতেই একটা ট্রাক এসে চাপা দেয় হাসিকে। নাইমের চোখের সামনে ঘটনাটি ঘটে যায়। নাইমের অনেকটা সময় লাগে ব্যস্ত রাস্তাটি পার হতে। ততক্ষণে রাস্তায় মানুষজন জড়িয়ে গেছে। হাসির জ্ঞান তখনও ছিল। দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। নাইম কোনো দিশা না পেয়ে ওসমান স্যারকে কল দেয়। হাসিকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু শেষ অবধি আর বাঁচানো যায় না। পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে যায় না ফেরার দেশে। রত্না সেদিন নিথর হয়ে বসেছিল হাসির পাশে। মেয়েটা কত অনুরোধ করেছিল, কিন্তু সে একটা কথাও শোনেনি। আজ মেয়েটা চলে গেল। অদ্ভুতভাবে হাসি মারা যাওয়ার 13 দিনের মাথায় হায়াতও মারা যায়, কোনো রকম কারণ ছাড়া। এটা একটা বাস্তব কাহিনী ছিল। আমরা চাচাতো ফুপি লতার সাথে এই ঘটনা ঘটেছিল। তার মৃত্যু আরো করুণ ছিল। আমি কিছু নতুনত্ব যোগ করেছি গল্প সুন্দর করার জন্য। যাই হোক, আপনার লেখকেরা গল্পের মোড় বদলে দিতে পারে, কিন্তু বাস্তব জীবনের চাবিকাঠি ওপরওয়ালার হাতেই থাকে। বাস্তব বড়ই করুন। সব মেয়েরা বাবা মায়ের রাজকন্যা হতে পারে না। যদি রাজকন্যা হতো, তাহলে সেদিন লতা ফুপিও তার 7 মাসের গর্ভাবস্থায় থাকাকালীন মৃত্যুর সুধা পান করতো না। সমাপ্ত। পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভুলবেন না। আর সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।